আদৃশ কথা বলল না, আর চুপচাপ বসে রইল। সে মনে মনে ভাবছে, এই ছেলেটাই কি একটু আগে পেশেন্টের পরিবারকে বোঝালো ডাক্তার হিসেবে তার সব অসুস্থ মানুষের পাশে থাকা উচিত, আর এদিকে একটা সুস্থ মানুষকে মুহূর্তেই আত্মরা বানিয়ে রেখে আসলো। অন্যর কথায় আর রিয়াকশনে তখনই বুঝেছিল আদৃশ খারাপ কিছুই হবে, কিন্তু অরণ্য এমন একটা কাজ করবে কল্পনাতেও ছিল না তার। ভিড় ঠেলে শোভা অ্যাক্সিডেন্টের জায়গায় গেল। চোখের সামনে এমন রক্তের বন্যা দেখে মাথা ঘুরছে তার। কিছুক্ষণ আগে যে সুস্থ সবল মানুষের সঙ্গে কথা বলল, তার এখন এই অবস্থা। রাস্তায় পড়ে ব্যথায় কাতরাচ্ছে মানুষটা। মনে মনে গভীর অনুশোচনা হলো শোভার। আমার জন্যই তো রায়ান এখানে এসেছিল। কিছুটা হলেও এই অ্যাক্সিডেন্টের জন্য আমিই দায়ী। আশেপাশে একটাই ভালো হাসপাতাল আছে। সুবা ভাবলো রায়ানকে সেখানে নিয়ে যাবে। সাব্বির আর রায়ানের অ্যাসিস্ট্যান্টের সাহায্যে গাড়িতে তুলো তাকে। কিছু দূরে ইভার কেয়ার হসপিটাল নামে বড় একটি হসপিটাল আছে, সেখানে নিয়ে এসেছে রায়ানকে। কিন্তু এখানে এসে আরেক ঝামেলা। ডাক্তারদের অনেক লাঞ্চে রায়ানের মাথায় গুরুতর আঘাত লেগেছে। জুনিয়র ডাক্তাররা ট্রিটমেন্ট করতেও ভয় পাচ্ছে। বিরক্ত হয়ে সোফা সিনিয়র ডাক্তারদেরকে ফোন দিতে বলল। অনেকক্ষণ হয়ে গেছে, সবাই অপেক্ষা করছে। বিরক্ত হলো সুভা, রেগে বলল, এত বড় হসপিটালে কি ডক্টরের অভাব পড়েছে? আমার পেশেন্টের কিছু হলে আপনাদের ছেড়ে দিব না কিন্তু। ম্যাম একটু অপেক্ষা করুন, স্যার আসতেছে। সেটা এমন কথা পছন্দ হলো না সোফা। সাব্বিরের দিকে তাকিয়ে বলল, সাব্বির ভাইয়া, ওনাকে নিয়ে চলো। এভাবে অসুস্থ পেশেন্টকে ফেলে রাখা চলবে না। আর আপনাদের হাসপাতাল অথরিটির কাছেও আমি কমপ্লেন করছি। এত বড় একটা হাসপাতালের ডক্টররা এতটা দায়িত্বজ্ঞানহীন কিভাবে হতে পারে? সুভার কথাটা শেষ হতে কেউ বলে উঠেছে, লাভবার্ড, তুমি টেনশন করবে আমার জন্য, যার তার জন্য টেনশন করে চোখের নিচে ডার্ক সার্কেল ফেলছো কেন? চিন্তার সময় এমন কথা শুনে বিরক্ত হলো সোফা। পাশ ফিরে তাকালেই দেখতে পেল গায়ে অ্যাপ্রন আর গলায় স্টেথোস্কোপ ঝুলানো অরণ্যকে দেখা মাত্রই সাব্বির সুবার পাশ থেকে সরে গিয়ে কয়েক হাত দূরে দাঁড়িয়েছে। অরণ্য ছোট করে হাসি সুবার দিকে তাকিয়ে পাশে থাকা আদৃশকে বলছে ইমিডিয়েটলি রায়ানের ট্রিটমেন্ট শুরু করতে। অরণ্য চলে যাচ্ছিল, যেতে যেতে আবারও তাকালো সুভার দিকে। সুভা চিন্তিত মুখ দেখে মনে মনে বলছে, অরণ্য এইটুকু দেখেই ঘাবড়ে গেলে লাভবার্ড, তোমার দিকে যে হাত বাড়াবে তার হাতটাই কেটে ফেলবো আমি। ঠোঁটে হাসি খেলে গেল, পিপির করে বলল, অন্যের শান্তি দেখে এভাবে ভয় পেয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে যাওয়ার অপরাধে তোমাকেও যে শাস্তি পেতে হবে। আমাকে যেভাবে পুড়িয়েছ আমিও তোমাকে পুড়াবো সেভাবে। জাস্ট ওয়েট এ ফিউ মোর ডেজ। ঠিক তখনই সুভা চোখ তুলে তাকা অন্যর দিকে। চোখে মুখে গম্ভীর ভাব সরিয়ে হাসলো অরণ্য। তারপর সুভার দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। সুভা হাওয়া গোবার মতো তাকিয়ে থাকে অরণ্য যাওয়ার দিকে। এই ছেলের এমন ব্যবহারের কারণ খুঁজে পায় না সে। এই যে কখনো কখনো এমন ভাবে সুভার দিকে তাকায়, মনে হয় তার প্রতি দীর্ঘদিনের জমে থাকা রাগ আর তীব্র ঘৃণা রয়েছে। পরক্ষণে আবার হাসি মুখে এত ভালোবাসা জড়িয়ে তাকে লাভবাদ বলে ডাকে। তখন সুভারও ইচ্ছে করে নিজের শক্ত খোলস থেকে বেরিয়ে এসে নিজেও অর্ণকে ভালোবাসি বলতে, কিন্তু সে আটকা পড়ে যায় নিজের মনের কাছে, পরিস্থিতির কাছে। ম্যাম আমি এখানে আছি, আপনি বাসায় চলে যান ড্রাইভার নিয়ে, অনেকক্ষণ তো হলো। সাব্বিরের ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো সোফা। চিন্তার মাঝে সামান্য হাসলো। এই সাব্বির ছেলেটার সঙ্গে কোনোভাবেই গম্ভীর হয়ে কথা বলতে পারে না সোফা। সাব্বির ভাইয়া, আমি বয়সে আপনার থেকে অনেকটাই ছোট হব। ছোট বোনের মতো নাম ধরাই ডাকবেন আমাকে, যেভাবে কিয়ান ভাইয়া ডাকে। সাব্বির হেসে মাথা নাড়ল। সোফা চলে যাওয়ার জন্য পা বাড়াতে মনে পড়লো তখনকার ঘটনা। মাথায় এলো কিয়ান আর কিরণের ব্যাপারটা। ভাই তো তার খুব জেদি, হয়তো বাসায় গিয়ে রাগে সব জিনিসপত্র ভাঙচুর করছে। সুভা কিছু একটা ভেবে সেখানে দাঁড়িয়ে পড়ল। রায়ানের ট্রিটমেন্ট চলছিল, আর এদিকে সুভারদের পাশে চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়েছিল রায়ানের অ্যাসিস্ট্যান্ট ছেলেটা। তার সঙ্গে কথা বলেই বুঝলো সুভা দেশে আপন বলতে কেউ নেই রায়ানের। রায়ান পরিবার সহ থাকতো কানাডায়, এখানে এসেছে মাত্র মাস 3 হবে। বাংলাদেশে তার বাবার বিজনেস ছিল, অবশ্য সেটা সামলাতেন রায়ানের চাচা, কিন্তু তিনি মারা যাওয়ায় আসতে হলো রায়ানকে। সুবার কেমন মায়া হলো সবটা শুনে। যতই চাই হোক, সেটার এই অবস্থার জন্য একটু হলো সে দায়ী। সাব্বিরকে চলে যেতে বলে থেকে গেল সুফা। যতক্ষণ রায়ানের জ্ঞান ফিরছে সে এখানেই থাকবে।
নিজের কেবিনের দরজার আড়াল থেকে কেউ একজন আর চোখে দেখছে সোফাকে। কপালে ভাঁজ পড়েছে তার, হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেখেছে, চোখে মুখে রাগের ছাপ। এই রাগের কারণ তো অবশ্যই আছে। সুভা ভাববে অরণ্যকে নিয়ে স্বপ্ন সাজাবে তাকে ঘিরে। অন্য কারোর জন্য এত মায়া থাকবে কেন তার লাভবাজির? অরণ্যর ভালো লাগলো না বিষয়টা। হাসপাতালের করিডোরে পাতানো সোফাটায় বসে আছে সোফা। অরণ্যর সঙ্গে কথা বলতে গিয়েছিল বলে, তবে কথা হয়নি। ডক্টর মানুষ ব্যস্ত থাকবে, এটি স্বাভাবিক, তাই অপেক্ষা করছে সোফা। বাসা থেকে তার আম্মু আর চাচি বারবার ফোন দিয়ে যাচ্ছেন, ইচ্ছে করেই ফোন ধরেনি সে। ধরলে এই হাজারটা প্রশ্ন ছুড়ে দিবেন তারা সোফার দিকে। এদিকে রাইগানের অ্যাসিস্ট্যান্ট বেচারা খুব খিদে পেয়েছে, আর কতক্ষণ এভাবে থাকবে? সোফা নিজেই তাকে যেতে বললেও সেটা খুশি হলো। খুব 5 মিনিটের মধ্যে আসছি বলে চলে গেল। চারপাশে হালকা শীত পড়েছে, দিনের আলো কেটে গিয়ে সন্ধ্যা নেমেছে। সুভা সেখানেই বসে আছে। সারাদিনের ক্লান্তিতে কখন যে চোখ লেগে গেছে বুঝতে পারেনি সে। ঘুম ভাঙলে নিজেকে একটা অন্য জায়গায় আবিষ্কার করে সোফা। আশেপাশে তাকিয়ে বুঝতে পারে এটা কোনো ডক্টরের কেবিন। উঠে গিয়ে টেবিলের দিকে তাকাতে পরিচিত ছবি, তার নাম দেখতে পায়। বুঝতে বাকি নেই এটা অর্ণর কেবিন, কিন্তু এখানে সে কিভাবে আসলো? যতদূর মনে আছে করিডোরে পাতানো সোফাটাতে বসেছিল। ফোনটা হাতে নিলেও দেখতে পায় বাড়ির সব নাম্বার থেকে কম বেশি অনেকগুলো কল এসেছে। সাব্বির ফোন দিয়ে অনেকগুলো না পেয়ে মেসেজ করেছে। মেসেজ চেক করে বুঝলো সোফা। সাব্বির আবারও নিতে এসেছে তাকে, দাঁড়িয়ে আছে হসপিটালের বাইরে। সোফার মনেও হলো এখন তো যাওয়া উচিত। রায়ানের হয়তো এতক্ষণে জ্ঞান ফিরে এসেছে, তবে আজকে আর দেখা করবে না। সোফা উঠে চলে যেতে নিলে মনে পড়ল যে কারণে আর যার জন্য এত সময় অপেক্ষা করলো তারই তো দেখা পেল না। আবারও বসে পড়লো সে। হাত দিয়ে ব্যাগটা খুঁজতে দেখতে পেল একটা চিরকুট মেলে তোলা চোখের সামনে। আমার দেওয়া কালো শাড়িটা পরে ব্ল্যাক রোজ সেজে নদীর পাশে আসবে, অপেক্ষা করব আমি। সোফা ফুসফুস করে তাকিয়ে আছে চিরকুটার দিকে। অন্য দেওয়া কালো শাড়ি মানে? সেদিন মনে হয়েছিল একটা শপিং ব্যাগ বাড়তি এসেছে তাদের সাথে। রুমে গিয়ে আবার দেখেও ছিল সোফা, কিন্তু কোনোভাবেই মনে করতে পারছিল না শাড়িটা সে কেন কখন কিনেছিল। তাহলে কেউ শাড়িটাই অরণ্যে রেখেছিল সোফার গাড়িতে? ড্রয়িং রুমে পাতানো সোফায় আজোয়া অবস্থায় পড়ে আছে অরণ্য। হাতে থাকা রিমোট দিয়ে বারবার টিভির চ্যানেল বদলাচ্ছে। কিরণ এসে সামনে দাঁড়িয়ে পড়তে বিরক্ত হলো অরণ্য। ধমক দিয়ে সরে যেতে বলল, কিরণ শুনল না। ভাইয়ের হাতে থাকা টিভির রিমোটটা কেড়ে নিয়ে টিভি অফ করে দিল কিরণ। সঙ্গে সঙ্গে সোফার কুশন কিরণের দিকে ছুঁড়ে মেরে অরণ্য বলল, তুমি আসবে আমি জানি, কি করলি এটা? এই জন্যই তোকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করতে চাচ্ছি। আমি থাকলে তোমাদের খুব সমস্যা হয়ে যাচ্ছে তাই না ভাইয়া? বিদায় করে দিতে হবে না, আমি নিজেই চলে যাব। বোনের এমন অভিমানী কথায় বুকের ভেতরে কেমন কষ্ট হলো অরণ্যর, কিন্তু বুঝতে দিল না কিরণকে। তখনই রান্নাঘর থেকে এলেন অরণ্যর আম্মু জাহানারা সুলতানা। একই সময় নিচে নামলেন অরণ্যর আব্বু। কিরণ সকাল থেকে কিচ্ছু খায়নি, হয়তো অরণ্যের জন্য অপেক্ষা করছিল। জাহানারা সুলতানা ছেলে মেয়েকে খাবারের টেবিলে ডাকলেন। সবকিছু গোছগাছ করেই রেখেছেন তিনি। অপেক্ষা করছিলেন ছেলে আর তার বাবার জন্য। কিন্তু কিরণ রাগ দেখিয়ে খাবে না বলে দ্রুত তার রুমে চলে গেল। স্বামী স্ত্রী দুজনেই মেয়ের রাগ টের পেলেন। কথায় আর কাজে বোঝা যাচ্ছে সকাল থেকে সে রেগে আছে সবার উপর। জাহানারা সুলতানা ছেলের কাছে এসে কটমট করে তাকে কঠিন কণ্ঠে প্রশ্ন করলেন তাকে, এখনই কিরণের বিয়ে দেওয়ার কি খুব বেশি দরকার ছিল অরণ্য? আম্মু, ও আগের ছোট্ট কিরণ নেই এখন, আর বিয়ে তো একদিন হবেই। ছেলে সুন্দর, ভালো জব করে, ইঞ্জিনিয়ার সে। সবার তাকে দেখে ভালো লেগেছে বলেই আমি আসতে বলেছি। একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? নিজের বিয়ে করার নাম নেই, বোনকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছ। নিজের বিয়ের কাজটা এগোতেই তো বোনের বিয়ের আয়োজন করলাম। অরণ্যের শেষের কথাটা শুনেনি তার আম্মু। এর আগে তিনি চলে গেছেন সেখান থেকে। অরণ্যর খাওয়া শেষ হলে প্লেটে খাবার নিয়ে উপরে চলে গেছে। তার বাবা মা দুজনেই তাকিয়ে আছেন ছেলে যাওয়ার দিকে। অরণ্যের আব্বু অলিউর রহমানের ঠোঁটের কোণে হাসি। ছেলের মতলব একটু হলেও আন্দাজ করতে পেরেছেন তিনি। জানালার কারণে সে ভর দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে কিরণ। আজ কেন যেন কিয়ানের কথা খুব মনে পড়ছে তার। কেন হচ্ছে এমন? এমন অদ্ভুত টান অনুভব করছে কেন কিয়ানের প্রতি? বারবার ফোনে বলা কিয়ানের কথাগুলো কানে বাজছে তার। অরণ্যকে ফোন দেওয়ার আগে কিরণের ফোনে একটা অজানা নাম্বার থেকে কল এসেছিল। প্রথমে ধরেনি সে, কিন্তু বারবার কল আসে মনে হলো পরিচিত কেউ হবে।
কলটি রিসিভ করে কানে নিতে পরিচিত এক কণ্ঠস্বর শুনতে পেল। থমকে খেয়াল সে বোঝার চেষ্টা করলো সে যা ভাবছে তাই কিনা। কিয়ান অধৈর্য হয়ে ডাকলো কিরণকে। রাগিনী, কথা বলো। এই নামটা শুনে কিরণের বুঝতে সমস্যা হয়নি যে ফোনের অপর প্রান্তে থাকা মানুষটা কিয়ানি। নিজেকে স্বাভাবিক করে কিয়ানের দিকে প্রশ্ন ছুড়ে দিল সে। আপনি কি কিয়ান ভাইয়া বলছেন? হঠাৎ করে ভাইয়া ডেকে এত সম্মান দিচ্ছ যে? আগে তো কখনো এসব নামে ডাকোনি আমাকে। আগে ডাকিনি, এখন থেকে ডাকবো। আপনি সুভার ভাইয়া আর আনহা আপুর ছোট ভাই, তাহলে তো আমার ভাইয়াই হলেন। প্রেয়সীর মুখে ভাইয়া ডাক শুনে রাগ হলো কিয়ানের। মেজাজ দেখিয়ে বলল কিরণকে। এতদিন যখন ডাকোনি এখনো ডাকবে না? কিরণের মন এমনিতে খারাপ ছিল, কিন্তু এখন কিয়ানের সঙ্গে কথা বলে মনটা ভালো হয়ে গেছে তার। ঝগড়া করার একটা বাহানা পেয়েছে সে। কিরণ তো জন্মগতভাবে খাটতারা, এত তাড়াতাড়ি কিয়ানের হাতে হ্যাঁ মিলাবে না। কিয়ানকে রাগাতে আবারও বলল কিরণ। এতদিন ডাকিনি তাতে কি, এখন ডাকবো। না, ডাকবে না। হ্যাঁ ডাকবো। কেমন আছেন কিয়ান ভাইয়া? ভবিষ্যৎ বাচ্চার আব্বুকে ভাইয়া ডাকলে আল্লাহ পাপ দিবেন রাগিনী। দিলে দিবেন, বাচ্চার বাপকে ভাইয়া ডাকার অনেক শখ আমার। তুমি মানছো তাহলে আমি তোমার বাচ্চার বাবা হব? হ্যাঁ। কথাটা অর্ধেক বলে থেমে গেল কিরণ। ফোনটা দ্রুত কান থেকে সরিয়ে নিয়েছে, জিভ কেটে ভাবছে বলদির মতো এতক্ষণ কি না কি বলে ফেলেছে। লজ্জা 1 মিনিটও দেরি না করে সে ফোনের লাইন কেটে দিয়েছে। মিনিট কয়েক পর কিয়ান আবার ফোন দিয়েছে, কিন্তু এবার ইচ্ছে করে রিসিভ করেনি কিরণ। বারবার রিংটোন বেজে ফোন কেটে যাওয়ায় কিয়ান মেসেজ দিয়েছে তাকে। এবার কিরণ আস্তে আস্তে ফোনটা হাতে নিয়ে মেসেজ অপশনে ঠুকল। কিয়ান মেসেজ পাঠিয়েছে কিরণকে। আমার দেওয়া বার্থডে গিফটটা খুলে দেখোনি নিশ্চয়ই। তোমার কাছে একটা প্রশ্নের উত্তর চেয়েছিলাম, সেই উত্তরের অপেক্ষায় বসে আছি এখনো। পুরো মেসেজটা না পড়ে কিরণ উঠে গিয়ে কাবার থেকে কিয়ানের দেওয়া গিফটটা বের করলো। সুন্দর একটা দামি ড্রেস আর একটা চকলেটের বক্স, ভেতরে বেশ কয়েকটা চকলেট। ড্রেসের রং আর চকলেটের গুলো কিরণের পছন্দ। সবসময় ঝগড়াঝাটি হলেও আগে যখনই কিয়ানদের বাসায় যেত কিয়ান তার জন্য পছন্দের চকলেটগুলো নিয়ে আসতো। চকলেটের বক্সটা খুলতেই সেখানে বেশ কয়েকটা কাগজের টুকরো দেখতে পেল কিরণ, যেগুলো লাভ আকৃতির কাটা হয়েছে। তারই মধ্যে একটা হলুদ শিকড়। কিরণ আগে কাগজের টুকরোগুলোই হাতে দিয়ে দেখলো, অবাক হলো। সবগুলো কাগজের টুকরোতে একই কথা লেখা। ভালোবাসি রাগিনী। অনেক প্রশ্ন জাগলো কিরণের। তবে কি কিয়ান সত্যি তাকে ভালোবাসে? তার সাথে দেখা হলে তো ঝগড়া করার ছেলেটা তাকে ভালোবাসে? ভাবতেই পারছে না কিরণ। নাকি কিয়ান মজা করে এসব বলছে? সুভার সাথে অরণ্যের বিয়ে ভাঙার কারণটা কারোরই অজানা নয়। সুভা যাওয়ার পর কিয়ানের সাথে অরণ্যের ঝামেলা হয়েছে কয়েকবার। সেই রাগে অরণ্যকে শাস্তি দিতে তো কিরণের সাথে নাটক করতেই পারে কিয়ান, কিন্তু কিরণের কেন যেন বিশ্বাস করতে ইচ্ছে করছে কিয়ানকে, সেও যে ভালোবাসে তাকে। হলুদ চিরকুটটা মেলে চোখের সামনে ধরতে সেখানে একটা জায়গার নাম দেখতে পেল কিরণ। কিয়ান তাকে সেখানে যেতে বলেছে। মন খারাপ হয়ে গেল কিরণের। থপ করে বিছানায় বসে পড়লো, মনে মনে ভাবছে, এই গিফটটা আমি আগে কেন খুলে দেখলাম না? কিয়ানকে আমি পছন্দ করি, এটা অস্বীকার করব না, কিন্তু কিয়ানের কথা যদি সত্যি হয়, যদি সে সত্যি আমাকে ভালোবাসে, তাহলেও যে অনেক দেরি হয়ে গেছে। কেন হলো এমন? আজকেই তাকে দেখতে এসে বিয়ের তারিখ ঠিক করে গেল পাত্রপক্ষ। আর আজকেই কিয়ান ভালো লাগার কথাটা জানান দিল তাকে। কিরণ ভেবেছিল আজ যাবে কিয়ানের দেওয়ার ঠিকানায় তার সাথে দেখা করতে, কিন্তু মন খারাপকে ঘিরে ধরেছিল তাকে যাওয়া হয়নি আজ। সেই যে কিয়ান ফোন দিয়েছিল, এরপর তো একটা ছোট্ট SMS দেয়নি। তাহলে কি কিরণ ধরে নিবে সে ভুল ভেবেছিল? কিয়ান তাকে ভালোবাসে না? সে ভুল ভেবেছিল কিয়ান তাকে ভালোবাসে না। ভাবনা ছেদ পড়লো কিরণের। হঠাৎ মনে হলো দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। মাথা ঘুরিয়ে তাকাতেই দেখলো খাবারের প্লেট হাতে অরণ্য দাঁড়িয়ে আছে। অরণ্য এসে টি টেবিলে খাবারের প্লেট রাখলো, কিরণের কাছে গিয়ে খাওয়ার জন্য ডাকলো তাকে। শোনো না শোনার ভান করলো কিরণ। অভিমান জমেছে তার মনে। নিজের জীবনে এত বড় একটা ব্যাপার, সেখানে তাকে কেউ কিছু জানালোই না। ভাইয়ের কাছ থেকে এটা আশা করেনি সে। অরণ্য বুঝলো বোনের অভিমান হয়েছে। উঠে গিয়ে হাত ধরে টেনে নিয়ে এলো কিরণকে। খাবারটা শেষ করো। খাবো না আমি, নিয়ে যাও এইসব। অরণ্য কিরণের গালে হাত দিয়ে ঘুরালো তাকে নিজের দিকে। হাতুড়ি গালে বলল, আমার সেনোরিটা রাগ করেছে?
কিরণ তাকালো ভাইয়ের দিকে। অনেকদিন পর এই আদুরি নামটা আবারও শুনল অরণ্যর মুখে। ছোট্টবেলায় এই নামে ডাকতো অরণ্য কিরণকে। হ্যাঁ, রাগ হচ্ছে কিরণের, কিন্তু ভাইয়ের সামনে প্রকাশ করবে না সে। মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল কিরণ। হাসলো অরণ্য, হাত ধরে সোফায় বসিয়ে খাবারটা শেষ করতে বলে চলে গেল। কিরণ আর কথা বাড়ায়নি, চুপচাপ খেতে শুরু করেছে, কিন্তু কয়েক লোকমা মুখে দিয়ে আর গলা দিয়ে খাবার নামেনি তার। পায়ের সামনে এসে একটা কাচের গ্লাস পড়েছে। সুভার আরেকটুর জন্য আঘাত লাগতো তার। বাসায় এসেছে অনেক আগে, নিজের রুমে বসেছিল। কিয়ান রাগ করেছে সুভার বিহেভিয়ারে, এটা বুঝেও ভাইয়ের রাগ ভাঙাতে আসেনি সুভা। মাথা ঠিক নেই তার, খুব ক্লান্ত লাগছে নিজেকে, কিছু একটা নিয়ে খুব ভাবছে। প্রায় অনেকক্ষণ সুভাকে বুঝিয়ে নিয়ে এসেছে তার আম্মু আর চাচি। কাহিনী কি হয়েছে, কেন কিয়ান এমন করছে, সবটাই বুঝিয়ে বলেছে সুভা তার আম্মু ও চাচিকে। তারা গিয়েছে সুভার আব্বু ও চাচার সাথে এ নিয়ে কথা বলতে। ছিল সেখানে সুভাও। সবকিছু শুনে কিয়ানের আব্বু অবাক, ছেলের এমন কাণ্ডের জন্য কি বলা বা কি করা উচিত বুঝতে পারছিলেন না তিনি। সুভা বুঝিয়ে বলল কিরণের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে কিয়ানের আব্বুকে। ওটার সময় চুপচাপ বসেছিলেন জাহিদ হোসেন, ওনার ঠোঁটের কোণে হাসি, কিছু একটা ভেবে হাসছেন মনে মনে। সুভা লক্ষ্য করছে এটা, তবে এই সময় বাবার হাসার মানে বুঝল না সে। সুভার আব্বু আর চাচু সাফ সাফ বলে দিয়েছে কিয়ানকে বিজনেসের হাল ধরতে হবে, সুভার পাশাপাশি তাকেও সবটা সামলাতে হবে। সুভার বিয়ের বয়স হয়েছে, আর কতদিন এসবের জন্য স্যাক্রিফাইস করে যাবে সে। সুভা মন দিয়ে শুনছে তার আব্বু চাচুর কথা। তাকে দিয়েছেন কিয়ানকে, এখন গিয়ে এসব কথাগুলো স্পষ্ট করে বলে দিতে হবে। কিন্তু সুভা তো জানে কিয়ান লুকিয়ে লুকিয়ে ইতিমধ্যে এসব কথা শুনে নিয়েছে। কথা শেষ করে সুভা সিঁড়ি বেয়ে উপরে উঠেছিল। সুভা আসতে টের পায় কিয়ান দৌড়ে নিজের রুমে চলে গেছে। যে না কিয়ান দেখেছে সুভা তার দরজার সামনে এসেছে, তখনই কাঁচা গ্লাসটা ছুঁড়ে মেরেছে। সুভাকে বোঝাতে হবে সে কিছুই শুনেনি। তার উপর সে রাগ করে রুমেই বসেছিল। আজকে আর অফিস যায়নি সুভা, সবটা সাবির উপর চাপিয়ে দিয়েছে আজকের মতন। বাড়িতে আপাতত কেউ নেই, কিয়ান একটু আগেই বেরিয়ে গেছে। কোথায় গেছে জানতে চায়নি সুভা, কিয়ানও নিজেও থেকে বলেনি। মনে মনে খুশি হয়েছে সুভা, সে আজ কোথাও গিয়েছে, জানলে কিয়ান হয়তো ঝামেলা করত। ভালো হয়েছে সুভা আগে বেরিয়ে গেছে সে। বাড়িতে কয়েকজন হেল্পিং হ্যান্ড, আনহা আর সুভা ছাড়া কেউ বাড়িতে নেই। বাকিরা সবাই অরণ্যদের বাড়িতে গিয়েছে আজ। সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছে সুভা। আজ সে অরণ্যর দেওয়া সেই কালো শাড়িটা পরেছে। বাড়িতে এসে এই শাড়িটা বের করে কিছুক্ষণ দেখছে, মনে মনে অরণ্যর পছন্দের তারিফ করছে। সুভার গলা একটা ছোট্ট ডায়মন্ডের পেন্ডেন্ট, হাতে কালো পাথরের ব্রেসলেট, মুখে হালকা প্রসাধনী ছোঁয়া, সব মিলে তাকে সদ্য ফোটা স্নিগ্ধ একটা ফুলের মতো লাগছে। আনহা বসেছিল ড্রয়িং রুমে, ফোনে কিছু করছিল। তখন তার চোখ পড়ল সুভার দিকে। পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো। মাঝে মধ্যে সুভার এই সৌন্দর্য দেখলে হিংসে হয় আনহার। সবকিছু কেন সুভাকেই পেতে হবে? সুন্দর, ফর্সা, গায়ের রং, পড়াশোনা সবসময় সবার থেকে এগিয়ে, বিজনেস সামলানো, সবকিছুতে সেরা, সবার কত আদরের সে। কিন্তু আনহা, তাকে কেন এত অবহেলা করা হয়? কেন কেউ সুভার মতো ভালোবাসে না? কিয়ানের সঙ্গে আনহা নিজের কোনো মিল খুঁজে পায় না, অথচ তারা এক মায়ের পেটের ভাই বোন। মাঝে মধ্যে তো সন্দেহ হয় আনহার, তাকে হয়তো কুড়িয়ে পেয়েছে এই বাড়ির কর্তারা, নইলে এমন কেন? আনহা ঘৃণা ভরা চোখে তাকিয়েছে সোফার দিকে। সোফারও তখন চোখ ফেললো সোফায় বসে থাকা আনহার দিকে। খারাপ লাগলো সোফার। আনহা তো এমন ছিল না, একসময় খুব ভালোবাসতো তাকে। সেই যে সোফার বিয়ে ঠিক হয়েছিল, তারপর থেকে ওর প্রতি আনহার মনের রাগ আর ঘৃণা জমে পাহাড় বানিয়ে ফেলেছে। সেই আনহার মধ্যে নিজের হারিয়ে যাওয়া বোনকে দেখতে পায় না সোফা। মাঝে মধ্যে ভাবে, ভালোবাসা পাওয়ার জন্য মানুষ এত ডেসপারেট হতে পারে? পরক্ষণেই ভাবে, হ্যাঁ পারে তো, সেটা আনহাকে দেখলেই বোঝা যায়। একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে গেল সোফা। কিয়ান গেছে বাইক নিয়ে, বাড়ির গাড়ি নিয়ে তার আব্বু আম্মু সবাই বেরিয়েছেন। অফিসের গাড়িটা রয়ে গেছে বাড়িতে, কিন্তু ড্রাইভার নেই, নিজেকে ড্রাইভ করতে হবে। এই ভেবে ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ল সোফা। গন্তব্য তার শিরো চেনা পরিচিত জায়গাটা, যেখানে একদিন অরণ্য নিয়ে গিয়েছিল তাকে। তখন তাদের মধ্যে কোনো ভালোবাসা বা তিক্ততার সম্পর্ক ছিল না, ছিল একটা সুন্দর মিষ্টি সম্পর্ক। দেখা হলি হাসির উত্তরে হাসি দেওয়া ছাড়া আর কোনো কথা হতো না তাদের মধ্যে।
একদিন কিরণ, কিয়ান, আনহা সবাইকে নিয়ে এই জায়গাটাতে এসেছিল অরণ্য। মনে আছে এখনো সুভার। ফেলে আসা সেই দিনগুলোর কথা ভেবে মনে মনে হাসছে সুভা। কেন ডেকেছেন আমাকে এখানে? কিরণের মতো শান্ত স্বভাবের মেয়ের এমন গম্ভীর কণ্ঠে ভরকানো কিয়ান। কি হলো কিরণের? কিছু সময় অপেক্ষা করিয়েছে বলে কি এভাবে বলবে? কিরণের পা থেকে মাথা পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করলো কিয়ান। পরনে হালকা গোলাপি ড্রেস, মাথার চুলগুলো খুলে রাখা, বাতাসে তা উড়ে এসে বারবার চোখে মুখে পড়ছে। এতে খুবই বিরক্ত হচ্ছে কিরণ। ওনাটা মাথায় দিয়েছিল বটে, তবে বেশিক্ষণ টিকে নিয়ে। কিয়ান কিরণের দিকে একটু এগিয়ে গিয়ে বলল, জামাটায় তোমাকে সুন্দর মানিয়েছে। কিরণ হাসি মুখ করে জবাব দিতে যাবে, তখনই কিয়ান তাকে থামিয়ে দিয়ে বলল, কারণ পছন্দটা কিয়ানের। মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল কিরণ। সে প্রথমে খুশি হয়েছিল, সাথে অবাক হয়েছিল বটে। কিয়ান তার প্রশংসা করছে, অবাক হওয়ার কথা এটা, কিন্তু পরক্ষণেই যে কিয়ান এমন কথা বলবে এটাও তার জানা ছিল। কিরণ হেঁটে যাচ্ছে সামনের দিকে। নদীর পাশ, সুন্দর আবহাওয়া, গরম বা ঠান্ডা কোনোটাই তেমন নেই। এই পরিবেশে যে কারোর মন ভালো হয়ে যাবে। কিয়ান কিরণের পিছু পিছু হেঁটে গিয়ে বলছে, রাগিনী কি রাগ করলো? রাগ করাই তো রাগিনীর স্বভাব। কিরণ কথাটা মজা করে বলেছে, জানি কিয়ান। কিরণের মুখের মিষ্টি হাসি বলে দিচ্ছে এটা। এসেছিল কিরণ মন খারাপ করেই, তবে কিয়ানের সাথে দেখা হওয়ার পর নিজের অজান্তেই মনের মধ্যে ভালো লাগা কাজ করছে তার। একটা খালি জায়গায় এসে গাড়ি থামিয়েছে শোভা। এখান থেকে বাকিটা পথ হেঁটে যেতে হবে। আশেপাশে অনেক লোকজন দেখতে পাচ্ছে, সবাই এসেছে জোড়ায় জোড়া। এত কাপলের মধ্যে নিজেকে কেমন এতিম এতিম লাগছে শোভার। পরক্ষণে আবার ভাবছে, 23 বছরের বয়সী ম্যাচিউর শোভাকে কি এইসব নিবডি টাইপ কথা মানায়? না। হাতে থাকা ব্যাগটা থেকে ফোনটা নিয়ে ব্যাগটা রেখে দিয়েছে গাড়িতে। গাড়ির ডোর লক করে দিয়ে হাঁটতে শুরু করেছে সামনের দিকে। আশেপাশে তাকিয়ে দেখলো কোথাও অর্ণ নেই। ভাবলো ফোন দিবে তাকে। কল লিস্টে গিয়ে গিরগিটি নাম দিয়ে সেভ করা অর্ণ নাম্বারটা বের করেছে শোভা। কল দিবে এমন সময় পরিচিত কণ্ঠস্বর কানে আসলো তার। দূর থেকে কেউ চিৎকার দিয়ে বলে উঠেছে, লাভবার্ড আমি এখানে। শোভা তাকালো সেদিকে। দেখা মিলল অরণ্যর। পরনে তার শোভার সঙ্গে ম্যাচিং করা কালো রঙের শার্ট প্যান্ট, এলোমেলো চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি আর সুন্দর হাসি। না চাইতে বারবার এই হাসির প্রেমে পড়ে শোভা। চারিদিকে সুন্দর আবহাওয়া, বাতাসের বেগ বেড়েছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে গাছপালাও দুলছে। শোভা আর অর্ণ পাশাপাশি হাঁটছে। সামনেই নদী। এই সুন্দর পরিবেশ, নদীর পাড়ে হাঁটতে ভালোই লাগছে শোভার। আশেপাশে কয়েক জোড়া কাপল দেখতে পাচ্ছে সে। বারবার না চাইতেও চোখ চলে যাচ্ছে তাদের দিকে। আচমকে অরণ্যের গম্ভীর কঞ্চে থমকে গেল শোভা। তাকালো তার পানে, চোখ মুখ কুচকে বলল অরণ্য, পাশে টসটসে সুস্বাদু পাকা আম থাকতে কাঁঠালের বিচিগুলোর দিকে বারবার তাকাচ্ছ কেন লাভবার্ড? হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ। আমার দিকে চোখ পড়ে না কেন তোমার? আমি কত সুন্দর, স্ট্রবেরি মতো কিউট দেখতে, তরতাজা অবিবাহিত একটা যুবক। কিছুক্ষণ হাওয়া গাওয়ার মতো তাকিয়ে থাকার পর বুঝলো শোভা টসটসে পাকা আম আর স্ট্রবেরি বলতে অরণ্য আসলে নিজেকেই বুঝিয়েছে। কিছুক্ষণের জন্য শোভা সব মান অভিমান ভুলে গেল। মাথা থেকে সরে গেল অতীতের কথা। তাই তো অরণ্যের কথা শুনে এখন হাসছে সে। কেউ একজন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে শোভার দিকে, গভীরভাবে পর্যবেক্ষণ করছে তাকে। এই মেয়েটার ঘায়াল করা হাসিতে অনেক আগে ফেসে গেছে অরণ্য। এই হাসিতে কি জাদু আছে? মুহূর্তেই তার মন ভালো করে দেওয়ার মতো ক্ষমতা রাখে শোভার মায়াবী মুখের মিষ্টি হাসি। অরণ্য মুগ্ধ হয়ে দেখছে শোভাকে। বিষয়টি চোখে পড়ল তার। এখন কেমন অস্বস্তি হচ্ছে শোভার। সেই হাসি থামিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। ঠিক কতদিন পর শোভা মন খুলে হাসলো, জানা নেই এটা। শোভার সামনের দিকে তাকিয়ে হাঁটতে শুরু করলো অরণ্য। পথ আটকে তার শোভার দিকে আঙুল উঁচিয়ে হেসে বলল, লাভবার্ড তুমি হেসেছো? মাথা নাড়িয়ে জবাব দিল শোভা। কই না তো, হাসিনি আমি। অরণ্য শোভার পাশে গিয়ে দাঁড়ালো, তার সাথে তাল মিলিয়ে হাঁটছে আর বলছে, তুমি হেসেছো। শোভা ভ্রুকুচকে তাকালো অরণ্যর পানে। অরণ্যর কথা শুনে তার এমন মনে হচ্ছে সে বিশাল ভুল করে ফেলেছে। সে
গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো অরণ্যকে। হেসেছি তো কি হয়েছে? কি হাসলে মানেই তো তুমি আমার প্রেমে ফাঁসলে। অরণ্যর আজাইরা লজিক শুনে কি বলতে চেয়েছিল সেটাই ভুলে গেছে শোভা। চুপচাপ রইল সে, আর কিছু বলল না। ছোট বড় সাদা পাথর ছড়িয়ে আছে নিচে, তার উপর দিয়ে হাঁটছে শোভা। আর অরণ্য পায়ে থাকা হিলটা বড়ই বিরক্ত করছে শোভাকে। উঁচু নিচু জায়গা আর নিচে পড়ে থাকা পাথরের জন্য হোঁচট খেয়ে পড়েই যাচ্ছিল সে। অরণ্য তখনই ধরে ফেললো তাকে। শোভা হাত দুটো আপনা আপনি চলে গেল অরণ্যর বুকে। নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে সে অরণ্যর দিকে। অরণ্য দ্রুত এগিয়ে এলো শোভার কাছে। তার মুখে গরম শ্বাস পড়ছে, শোভার চোখে মুখে অস্বস্তিতে পড়ছে। শোভা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল অরণ্যকে, কিন্তু অরণ্য এখনো সে আগের মতো নেশার দৃষ্টিতে তাকিয়ে আছে প্রেয়সীর মায়াবী মুখপানে। শোভার পরনে থাকা অরণ্যর দেওয়া শাড়িটা মানিয়েছে তাকে খুব। বাতাসে শোভার মাথার চুলগুলো চোখে মুখে এসে পড়ছে, বিরক্ত করছে তাকে। শোভার চোখে মুখে আসা চুলগুলি অরণ্য ফু দিয়ে সরিয়ে দিল, বিড়বিড় করে মনে মনে আওড়ালো, আমার ব্ল্যাক রোজ। পরক্ষণে ঠোঁটের কোণে জমে উঠে থাকা এক চুলতে হাসি নিয়ে অরণ্য বলল, ডু ইউ নো লাভ বার্ড, তোমাকে সদ্য ফোটা ফুলের মতোই স্নিগ্ধ আর সুন্দর লাগছে। অরণ্যর কথা শুনে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল শোভা তার দিকে। অরণ্যর প্রশংসা শুনে মনটা খুশি হয়ে গেছে মুহূর্তেই। পরক্ষণে আবার মনে হচ্ছে সে ভুল করেছে। অরণ্যর প্রশংসা পেয়ে সে তো এত খুশি হচ্ছে কেন? কথাটা ভাবতেই মুখের হাসি মিলিয়ে গেল শোভার। এদিকে অরণ্যর ছোটে দুষ্টুমি ভরা হাসি। কিছুক্ষণ থেমে আবারও বলল অরণ্য, ইচ্ছে করছে এক্ষুনি খেয়ে দেই। শোভা কুচকিয়ে রেগে তাকিয়ে আছে অরণ্যর দিকে। অরণ্যর বুকে হাত দিয়ে খুশি মেরে বলছে রেগে মেগে, কি বললেন এক্ষুনি আপনি? আরে রেগে যাচ্ছ কেন? আমি তো চুমু খাওয়ার কথা বলেছি। কিসিং ইজ নট ব্যাড। অরণ্যর বলা কথাটা পছন্দ হলো না শোভার। এবার রেগে গেছে আরো। আশপাশের সবাই তাদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। ফিরোজেরা কুচকে অরণ্যর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, শোভা ছাড়বেন না, কেলানি খাবেন। আমি কিন্তু মারধর করতে এক্সপার্ট। ভালো করে দেখো, নিজেই তো ছাড়তে চাইছো না আমাকে। অরণ্যর কথা শোনার পর লক্ষ্য করলো শোভা সত্যি তো অরণ্য আগে ছেড়ে দিয়েছে তাকে, কিন্তু শোভাই তো আগের মতো দাঁড়িয়েছে এখনো তার বুকে হাত দিয়ে। বোঝা মাত্রই শোভা তাড়াতাড়ি সরে গেল অরণ্যর থেকে। শোভা কিছু বলতেই গেছে, অরণ্য তাকে থামিয়ে দিয়ে বলে, লাভবার, তোমার ঠোঁটের লিপস্টিকের কালারটা অনেক সুন্দর। তখন থেকেই আমার টেস্ট করতে ইচ্ছে করছে, করব। অরণ্যর মুখে নির্লজ্জ কথা শুনে তার প্রতি রাগ তির করে বেড়ে গেল শোভার। আবার নিজের বোকামিতেও লজ্জা লাগছে তার। কথা না বলে দাঁত কটমট করে দাঁড়িয়ে রইল শোভা সেখানে। অরণ্য হয়তো বুঝতে পেরেছে শোভার লজ্জা পাওয়ার কারণ। তার বলা কথাগুলো শুনে যে শোভা রেগে গেছে এটাও জানে ভালো করে। শোভা আর এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। সে কাজে এসেছিল, সেটা হবে না এটা বুঝে গেছে। অরণ্য তাকে ডেকেছে শুধু এইসব কথা শোনানোর জন্যই। শোভা চলে যাওয়ার জন্য পা বাড়াতে অরণ্য তার হাত ধরে ফেলল। ইনোসেন্ট মুখ করে বলল, আর এমন কথা বলবো না। শোভা তো অবাক। অরণ্য ভুল করেছে বলে ক্ষমা চেয়েছে, আর এমনটা হবে না এইটা শুনে যে কেউ অবাক হবে। অরণ্যর কথা শুনে শোভার মনে হলো যেন ভূতের মুখে রাম নাম শুনছে সে। পায়ে প্রচন্ড ব্যথা পাচ্ছে শোভা। এরকম জায়গা উঁচু হিল পরে আসাটা উচিত হয়নি তার। চোখ মুখ কুচকে তাকাচ্ছে বারবার পায়ের দিকে। পাটাও কেমন লালচে বর্ণ ধারণ করেছে তার। শোভাকে দাঁড়াতে বলে অরণ্য হাঁটু গেড়ে বসেছে নিচে। কিছুক্ষণ পরে শোভা খেয়াল করলো অরণ্য তার পায়ে হাত দিয়েছে। আচমকে এমন হয় বেশ চমকালো সে। কি করছেন এসব? অরণ্য মুখ তুলে তাকালো শোভার দিকে, ছোটে আঙুল চেপে তাকে ইশারা করলো চুপ থাকতে। বাধ্য মেয়ের মতো চুপ করে গেল শোভা। অরণ্য সুন্দরভাবে শোভার পায়ের হিল খুলে হাতে নিল, উঠে দাঁড়িয়ে শোভার দিকে হাত বাড়িয়ে দিল। কি যেন ভেবে শোভা অরণ্যর হাতটা ধরে নিল। কিছু দূর যেতেই মনে হলো সে ভুল করেছে। নিজের বোনের হবুবরের প্রতি এত টান কিসে তার? এমন বশীভূত মন্ত্রের ন্যায় অরণ্যের বলা প্রতিটি কথা শুনে যাচ্ছে কেন সে? নিজের উপরই নিজের রাগ হলো শোভার। এসেছে তো ভাইয়ের সমস্যার সমাধান করতে, আবার ভুল করছে শোভা। আজকে এমন হচ্ছে কেন? কেনই বা সে
অরণ্যের প্রতি এতটা দুর্বল হয়ে পড়েছে, মাথা কাজ করছে না শোভার। পুরো মন মস্তিষ্ক জুড়ে অরণ্যর নামই ঘুরছে তার। কেন হচ্ছে এমন? শোভাকে চলে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। মুক্ত বাতাস, খোলামেলা আকাশের নিচে নৌকায় বসে আছে শোভা আর অরণ্য। আজকে শোভার খুব ভালো লাগছে, কতদিন পর সে নিজের দেশে ফিরেছে। কাছের মানুষ আর পরিচিত জায়গাগুলোকে মিস করেছে এতদিন। অরণ্য এতক্ষণ ধরে তাকিয়ে আছে শোভার দিকে, এটা খেয়াল করেছে শোভা। মনে হলো এবার কথা বলা দরকার তাকে, যে চলে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু কি করে কথা বলা শুরু করবে এটাই বুঝতে পারছে না সে। অরণ্য তেমন এখনো পর্যন্ত জিজ্ঞেসই করলো না শোভা কি বলতে এসেছে এইখানে, না তাকে আগে কথা শুরু করতে হবে। এভাবে নিজেকে স্বাভাবিক করে অরণ্যর দিকে তাকিয়ে প্রশ্ন করে শোভা। কি বলতে ডেকেছেন? কি বলতে এসেছো তুমি? কোনরূপ বনিতা না করে সোজা উত্তর দিল শোভা। ভাইয়া কিরণকে পছন্দ করে। তো শুনলাম আপনি ওর বিয়ে ঠিক করেছেন অন্য কোথাও। হ্যাঁ, ছেলে আমার পছন্দের, কিরণের সাথে মানাবে ভালো। ভাইয়ার পাশেও কিরণকে মানাবে ভালো। যদি বলি কিরণের বিয়েটা ভেঙে দিয়ে আমার ভাইয়ার হাতে তাকে তুলে দিতে দেবেন? অন্যদিকে তাকে হাসলো অরণ্য, বিড়বিড় করে বলল, এইটাই তো চাইছি এত সময় ধরে। শোভার কাছে গেল অরণ্য, কানের কাছে গিয়ে ছোচর করে হাসি নিয়ে ফিসফিস করে বলল তাকে, আমার পাশেও তোমাকে ভালো মানায়, বিয়ে করবে আমাকে লাভবার। অরণ্যর কথা কর্ণকুহুরে পৌঁছাতে তড়িৎ গতিতে তার দিকে তাকালো শোভা। নজরে আসলো অরণ্যের মুখের সেই পাগল করা সুন্দর হাসি, যে হাসির প্রেমে পড়তে বাধ্য সবাই। নিজেকে সামলে প্রশ্ন ছুড়ে দিল শোভা। মানে কি বলতে চাইছেন আপনি? বিয়ে করব আমরা, ভালোবাসা দিব তোমাকে, তারপর আর কি আমার সন্টু মন্টু সোনারা ডাউনলোড হবে। কথাটা বলা শেষ করে শোভার কানের কাছে গিয়ে আবার বলছে অরণ্য, রাজি থাকলে হ্যাঁ বলো, আজকেই কাজী ডেকে বিয়ে করে নিব। অরণ্য এমন ফাজলামও ভালো লাগছে না শোভা রাগান্বিত কঞ্চে বলল, এই জন্যে আমি আপনাকে বিয়ে করছি না। তত সময় নৌকা পাড়ে চলে এসেছে। শোভা কোনো মতে নেমে গিয়েছে, কেন যেন হুট করে রাগ চড়ে গিয়েছে মাথায়। অরণ্য শোভার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, তাকে শুনি শুনি বলছে, ঠিক আছে তাহলে, তোমার অকর্মা ভাইয়ের সাথেও আমার সোনার টুকরো বোনের বিয়ে দিব না এই জন্মে। শোভা ঘুরে তাকালো অরণ্যর কাছে গিয়ে রেগে মেগে বলল, আমিও দেখে নিব আপনি কিভাবে আমাকে আটকান। আমি তো ওদের বিয়ে দিয়ে ছাড়বো। পারবে না লাভবার, তুমি বরং আমার কথা শুনে আমার সাথে বিয়েটা করে নাও। বাচ্চার মুখে আব্বুর ডাক শোনার জন্যই বেঁচে আছি আমি। তুমি আমার সাথে বিয়ে করতে রাজি হলেই আমার বোনকে তোমার ভাইয়ের হাতে তুলে দিব। এটা হয় না। কেন হয় না? ওরা একে অপরকে পছন্দ করে। আমিও তোমাকে পছন্দ করি। আমি করি না। বিয়ে করে নাও, জাস্ট 2 দিন, তারপর আমার ভালোবাসায় পাগল হয়ে যেদিকে তাকাবে শুধু আমাকেই দেখবে। কাকে কি বলছেন আপনি? লাগাম ছাড়া ঘোড়া, মুখে লাগাম টানুন। শোভা চলে যেতে চাইলে তার হাত ধরে নেয় অরণ্য, একটানে নিজের কাছে নিয়ে আসে তেজে। রেগে কিছু বলতে গেলে নিজের আঙুল দিয়ে শোভার ঠোঁট চেপে ধরে বলে, তুমি দিন দিন বুড়িদের মতো কিটকিটে মেজাজের হয়ে যাচ্ছ কেন জানো? আমার আদরের অভাবে। একবার আমার কাছে এসে দেখো, আমার আদরের হোমিওপ্যাথিক ডোজের মতো কাজ করবে। তখন খালি মিষ্টি মিষ্টি কথা আসবে মুখ দিয়ে। রাগে শোভা দাঁত কটমট করে তাকিয়েছে অরণ্যর দিকে। হঠাৎই কানে আসলো পরিচিত কঞ্চ। শোভা তাকালো সেদিকে, অরণ্যর সব মনোযোগ শোভার দিকে। এখন যদি ভূমিকম্প হয়ে যায় সে টের পাবে না এই অবস্থা। কিরণ আর কিয়া দাঁড়িয়ে আছে শোভাদের ঠিক সামনে। কিরণ হাঁ করে তাকিয়ে আছে ভাই আর বান্ধবীর দিকে। এখনো আগের অবস্থাতেই আছে দুজনে। শোভা ছুটতে চাইলো, শক্ত করে ধরে রেখেছে অরণ্য। রাগে রাগ মিশ্রিত কঞ্চে বলছে শোভা, নির্লজ্জ লোক, ছাড়ুন আমাকে। আগে বলো আমার সন্টু মন্টু সোনাদের আম্মু হবে। হব না, কি করবেন? বিয়ের জন্য অপেক্ষা না করে বাসর করে ফেলবো আজকেই। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলছে শোভা। রাগ নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে সে। অরণ্যর কথাগুলো শুনে গালে টাস করে 2টা চর বসাতে ইচ্ছে করছে তার, কিন্তু আটকা পড়ে গেছে। এখন এই দিকে অরণ্য ওভাবে ধরে রেখেছে, অন্যদিকে সামনে তার ভাই দাঁড়িয়ে। এইবার চিৎকার দিয়ে বলল শোভা, ছাড়বেন আমাকে? শোভার রাগ বাড়ছে দেখে অরণ্য দ্রুত তাকে ছেড়ে দিল।
আর চোখে সুভার দিকে তাকিয়ে বলল, আজকে কিছু না করে ছেড়ে দিলাম, পরে যখন ধরবো কাঁদিয়ে ছাড়বো। যদিও সুভার রাগ হচ্ছে, কিন্তু ভাই আর ফ্রেন্ডের সামনে আর ঝামেলা পাকাবে না সে। কিয়ান ফ্রিকুচকে তাকিয়ে আছে সুভার দিকে। একই অবস্থা অরণ্যেরও। কিরণ যে তার চোখের সামনে দাঁড়িয়ে এই মাত্র খেয়াল করলো অরণ্য। কিরণের পাশে থাকা কিয়ানকে দেখেই রাগে মাথা ফেটে পড়ছে তার। কিরণকে যেমন অরণ্য এখানে আশা করেনি, কিয়ানও ভাবেনি সুভা এখানে আসবে, তাও আবার অরণ্যর সাথে। কিয়ান আর অরণ্য দুজনেই তাদের বোনদের কাছে গিয়ে জোরেই হুঙ্কার ছেড়ে বলছে, তুই এখানে কি করছিস? সুভার সাথে কিয়ানের বন্ধুর মতো সম্পর্ক। মাঝে মধ্যেই মনেই থাকে না কিয়ান তার থেকে বয়সে অনেকটা বড়, সেই জন্য সুভা ভয় পেল না তেমন। কিয়ানকে যা ইচ্ছে বলে বুঝিয়ে নিবে সে। কিন্তু কিরণের অবস্থা খারাপ। অরণ্যকে সে ভয় পায় বাঘের মতন। অরণ্য যেমন কিরণকে অনেক স্নেহ করে, তেমনি ভুল দেখলে ছেড়েও দেয় না। ভাইয়ের এমন ধমকে কানে চলে আসবে এমন অবস্থা হয়েছে তার। অরণ্যর চোখ মুখ ফুটে ওঠা রাগবি বলে দিচ্ছে কিয়ানের সাথে কিরণকে দেখে রেগে গেছে সে। এদিকে কিরণও করেছে বোকার মতো কাজ, না বুঝেই ডেকে বসেছে তখন সুভাকে। অরণ্য দেখলে ঝামেলা হতে পারে এত কিছু মাথাতেই ছিল না তার।